ওয়েলকাম টু পিডি একাডেমি। আজকে আমরা শিখব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর একটা ভাইটাল পার্ট অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ কি করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করব। তো আসো আজকে আমাদের লেসনটি আমরা মনোযোগ সহকারে উপভোগ করি। আমাদের লেসনটি আজকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশে আমরা শিখব যে কিছু ওয়ার্ডযুক্ত সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব। তো প্রথমে রুল 1, অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্স। সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন যুক্ত থাকে সেই সেন্টেন্সটাকে কি করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। অনলি অ্যালোন যদি ব্যক্তিকে বোঝায় তাহলে তার পরিবর্তে নান বাট বসবে। ওকে, একটা এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভে সেন্টেন্সটা হলো অনলি হি ক্যান ডু দিস। এখানে দেখো সেন্টেন্সে অনলি আছে, আমাদের যে রুল 1-এর সাথে ম্যাচিং করছে, যে সেন্টেন্সে কিন্তু কি আছে, অনলি আছে। এখন অনলি কাকে মিন করছে বা কাকে বোঝাচ্ছে? হি। অনলি হি ক্যান ডু দিস, একমাত্র সেই কাজটি করতে পারবে, তার মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। তো এরকম অনলি বা অ্যালোন যখন ব্যক্তিকে বোঝাবে তখন অনলির পরিবর্তে আমরা কি জেনেছি, অনলির পরিবর্তে বসবে নান বাট। তাহলে আমাদের নেগেটিভ যখন হবে তখন হবে নান বাট হি ক্যান ডু দিস। জাস্ট অনলির পরিবর্তে নান বাট বসাবো, তাহলেই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে গেল। এরপরে দেখো, অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে বা বস্তুকে বোঝায় তাহলে তার পরিবর্তে বসবে নাথিং বাট। একটা সেন্টেন্স দেখি, হি হ্যাজ অনলি 2 টয়েস। তার শুধু 2টি খেলনা আছে। তা এই যে অনলি, অনলি কাকে মিন করছে? তাকে কিন্তু মিন করেনি বা তাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে শুধু টয়েস, 2টা টয়েস আছে। তার মানে খেলনাকে বোঝাচ্ছে। এই যে অনলি শুধু কি আছে, খেলনা আছে। এরকম বস্তুকে যখন নির্দেশ করবে তখন অনলি এর পরিবর্তে বসবে নাথিং বাট। এখানে দেখো নেগেটিভ যখন করেছি তখন হয়েছে হি হ্যাজ নাথিং বাট 2 টয়েস। তার 2টা খেলনা ছাড়া আর কিছুই নেই। ক্লিয়ার? এবারে থার্ড দেখো, অনলি বা অ্যালোন যখন সংখ্যাকে নির্দেশ করবে। প্রথমটা ব্যক্তিকে নির্দেশ করে, দ্বিতীয়টা বস্তুকে, এবং এখন যেটা জানতে পারলাম আমরা যে অনলি বা অ্যালোন যখন সংখ্যাকে নির্দেশ করবে তখন তার পরিবর্তে বসবে নট মোর দ্যান। এক্সাম্পল দেখি, হি ওয়াজ অনলি 16। সে ছিল মাত্র 16 বছর বয়সের। তো এই যে অনলি 16 এখানে কি বোঝাচ্ছে? অনলি কাকে মিন করছে? অনলি কিন্তু 16 মানে 16কে নির্দেশ করছে, মানে সংখ্যাকে নির্দেশ করছে। তো এরকম অনলি যখন সংখ্যাকে নির্দেশ করবে বা সংখ্যার সাথে বসবে তখন সেটাকে আমরা তার পরিবর্তে লিখব নট মোর দ্যান। হি ওয়াজ নট মোর দ্যান 16, এটা হবে নেগেটিভে। ক্লিয়ার? তো অনলি বা অ্যালোন যখন ব্যক্তি বুঝাবে তখন নান বাট, অনলি বা অ্যালোন যখন বস্তু বুঝাবে তখন নাথিং বাট, এবং অনলি বা অ্যালোন যখন সংখ্যাকে বোঝাবে তখন নট মোর দ্যান বসাতে হবে। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে যখন নান বাট বসাই আমরা, সেই নান বাট কিন্তু সর্বদা সেন্টেন্সের শুরুতে বসাই। এই দেখো আমি কিন্তু নান বাট সবসময় নানের প্রথম যে লেটারটা সেটা কিন্তু ক্যাপিটালে লিখেছি। এর কারণ হলো এইটা কিন্তু প্রথমে বসবে। আমরা দেখো যে নান বাট প্রথমে বসছে। তো নান বাট সর্বদা সেন্টেন্সের শুরুতে বসে। এই যে নট মোর দ্যান, নাথিং বাট, এগুলো কিন্তু প্রথমে বসতে পারে, শেষে বসতে, যখন খুশি তখন বসতে পারে। মানে অনলি যেখানে থাকবে সেখানে বসবে, কিন্তু নান বাট অনলি যে বা অ্যালোন যেখানেই থাকুক না কেন, নান বাট কিন্তু সেন্টেন্সের শুরুতে বসবে। ওকে। রুল 2, মাস্ট যুক্ত সেন্টেন্স। মাস্ট যুক্ত সেন্টেন্স আমরা কি করে নেগেটিভ করব? সহজ, এটা যে মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসাবো। একটা সেন্টেন্স দেখি, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। তুমি অবশ্যই তোমার পিতামাতাকে কি করবে? মান্য করবে। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন আমরা কি লিখবো? ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। ওই যে বললাম যে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসবে। এখানে ক্যান নট বাট বসিয়েছি, কিন্তু একটা কথা আছে যে আমরা যখন ক্যান নট হেল্প বসাবো তখন কিন্তু এরপরে যে ভার্বটা বসবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন ইউ ক্যান নট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস। ঠিক আছে? তার মানে আমাদের সহজ কোনটা? ক্যান নট বাট বসানো সহজ। তাহলে অবশ্যই মাস্ট যখন থাকবে আমরা তার পরিবর্তে কি বসাবো? ক্যান নট বাট। রুল 3, এভরি যুক্ত সেন্টেন্স। একটু আগে পড়লাম মাস্ট যুক্ত সেন্টেন্স, এখন হলো এভরি যুক্ত সেন্টেন্স। আগে একটা বাক্য দেখি যে সেন্টেন্স কেমন হয়। এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রতিটি মা তার শিশুকে ভালোবাসে। এটা কিন্তু একদম ট্রু একটা কথা। তো এরকম যদি সেন্টেন্সে এভরি যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কীভাবে করব? এর রুলসটা হলো,
এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসবে। হ্যাঁ, এই যে প্রথমে এভরি আছে, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসবে, তারপরে এভরি এর পরের ওয়ার্ড মানে মাদারটা বসবে, তারপরে বাট বসবে, বাকি অংশ বসবে। ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিস করি। এই যে নেগেটিভ যখন করব, এখানে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, তাহলে লিখলাম দেয়ার ইজ নো। এরপরে এভরি এর পরের ওয়ার্ড স্ট্রাকচার অনুযায়ী এভরি এর পরের ওয়ার্ড কি মাদার, তাহলে বসবে মাদার। এরপরে বাট, দেয়ার ইজ নো মাদার বাট। এবারে বাকি যে অংশ আছে সেটা বসাবো লাভস আর স্যাড। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখি। এভরিওয়ান হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে কি করে, ঘৃণা করে। তো এটা যখন নেগেটিভ করব, এভরি এর পরিবর্তে কি দেয়ার ইজ নো, এরপরে এভরি এর পরের অংশ কি আছে ওয়ান, এরপরে বাট বসাবো আর বাকিটা বসিয়ে দেবো হেটস এ লায়ার। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস এ লায়ার। ক্লিয়ার? রুল 4, অ্যাজ সুন অ্যাজ যুক্ত সেন্টেন্স। সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ যুক্ত থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব। প্রথমে একটা আগে সেন্টেন্স দেখি, বুঝি যে আসলে অ্যাজ সুন অ্যাজ কেমন থাকে। তো অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। অ্যাজ সুন অ্যাজ, যেই না মাত্র, হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, পুলিশকে দেখা মাত্রই সে কি করলো, দৌড়ে পালালো। তো এরকম যদি থাকে অ্যাজ সুন অ্যাজ, তাহলে আমাদের রুলটা হবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড V3। V3 মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ভার্বের 3টা ফর্ম আছে। হ্যাঁ, তো V3 বসবে এবং কমা উঠে দেন বসবে। আমরা এক্সারসাইজটা দেখি। তো অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখব, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখব নো সুনার হ্যাড। এরপরে আমাদের কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টটা বসিয়ে দেবো। আমাদের কিন্তু এখানে স্ট্রাকচারে লেখা আছে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড V3 বসবে, মানে আর বাকি যা সব সেম বসবে, জাস্ট এই 3টা জিনিস চেঞ্জ করবো। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসালাম, সাবজেক্ট বসালাম। এরপরে দেখো আমাদের এখানে ভার্ব আছে কি স। এই যে ভার্ব স আসছে, আমরা দেখি সটা কি, স হলো V2, V1 সি, V2 স এবং V3 সিন, সি স সিন। তো তোমরা যারা ভার্বের ধরন বা টেন্স সম্পর্কে কম বোঝো, তাদের জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে টেন্স নিয়ে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো আমার চ্যানেলে। আমি ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিবা। ঠিক আছে? তো এখানে স আছে V2, কিন্তু আমাদের সূত্রে লেখা আছে কি V3, তার মানে সি স সিন, সিন লিখতে হবে। এই যে সিন, এই সিনটা লিখলাম, মূলত আগে হেড আছে, হেডের পরে সবসময় V3 থাকে, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। ঠিক আছে? তো এই টেন্সটা আগে আমাদের জানতে হবে, তো ওটা বাদ দেই। তো নো সুনার হ্যাড হি সিন, বাকিটা যা আছে দ্য পুলিশ, এবার কমা উঠে কি বসবে, দেন বসবে, হি র্যান অ্যাওয়ে। ওকে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড, স এর পরিবর্তে সিন, আর কমা উঠে দেন বসছে, বাদ বাকি সব বসে যাবে, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। রুল 5, টু ডট ডট টু যুক্ত সেন্টেন্স। একটা সেন্টেন্স দেখি আগে। হি ইজ টু পুয়ার টু বাই এ কার। সে এত দরিদ্র যে একটা গাড়ি কিনতে অক্ষম। তো এইরকম যদি সেন্টেন্স থাকে যেখানে 2টা টু থাকবে, টু ডট ডট টু আমরা যাকে বলি, সেক্ষেত্রে আমাদের রুল হবে প্রথম টু এর পরিবর্তে, যেটা টি ডাবল ও, টু এর পরিবর্তে সো, এবং পরের টু এর পরিবর্তে দ্যাট, তারপরে ফার্স্ট যে সাবজেক্ট সেটা বসবে, এবং তারপরে ক্যান নট বা কুড নট বসবে টেন্স অনুসারে। ঠিক আছে? এক্সাম্পল দেখি। আমরা যখন অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে যাব, তখন টু এর পরিবর্তে সো বসবে, তাহলে হি ইজ বসাতে হবে। এবার টু আসলো, টু এর পরিবর্তে সো বসালাম, পুয়ার তো থাকবে, পুয়ার বসালাম। এবার পরের টু এর পরিবর্তে দ্যাট বসালাম। এবার আমাদের সেন্টেন্সের সাবজেক্ট কি, হি, এই সাবজেক্টটাকে এখানে ধরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, হি ইজ সো পুয়ার দ্যাট, এই সাবজেক্টটা এখানে নিয়ে আসবো, তাহলে কি বসবে, হি। এবার ক্যান নট কুড নট, তো এটা কোন টেন্স, এখানে দেখো ইজ আছে, ইজ মানে হলো কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট বসবে, পাস্ট টেন্স হলে কুড নট বসবে। তো এইখানে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, আমরা কি বসাবো, ক্যান নট, আর বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দেবো বাই এ কার। ক্লিয়ার? তো আরেকটা উদাহরণ দেই কুড নট বসানোর। দেখো অ্যাফার্মেটিভে হি ওয়াজ টু পুয়ার টু বাই এ কার, এখানে কিন্তু ওয়াজ আছে, এখানে কি আছে, ওয়াজ আছে। তো ওয়াজ যেহেতু আছে এখানে, এই ওয়াজ কোন টেন্স, পাস্ট টেন্স। তো ওয়াজ যেহেতু পাস্ট টেন্স আছে, বাকি কিন্তু সব ঠিক আছে। হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি, এবার ক্যান নট বসবে না কুড নট বসবে, এখানে কিন্তু বসবে কুড নট, কারণ এখানে ওয়াজ আছে, এই ওয়াজটা হলো পাস্ট টেন্স, যার কারণে এখানে বসবে কুড নট বাই এ কার। ক্লিয়ার?
রুল 6, অ্যাস বা সো ডট ডট অ্যাস, অ্যাস ডট ডট অ্যাস বা সো ডট ডট অ্যাস এরকম যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। রহিম ওয়াজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ মিনা, রহিম ছিল মিনার মতোই কি ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তো এরকম যদি থাকে তাহলে আমরা রুলটা কি হবে, প্রথম অ্যাস এর পরিবর্তে বা ফার্স্ট অ্যাস এর পরিবর্তে নট লেস আর সেকেন্ড অ্যাস এর পরিবর্তে দেন। সহজ একটা নিয়ম, অ্যাস ডট ডট অ্যাস যদি থাকে তাহলে ফার্স্ট অ্যাস এর পরিবর্তে নট লেস আর সেকেন্ড অ্যাস এর পরিবর্তে দেন, তাহলে আমাদের বাক্যটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। যেমন দেখি, রহিম ওয়াজ, এই অ্যাসের বদলে নট লেস ব্রিলিয়ান্ট বসবে, এবার সেকেন্ড অ্যাসের পরিবর্তে দেন মিনা। ওকে। রুল 7, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত সেন্টেন্স। আগে সেন্টেন্সটা দেখি, হি ইজ বোথ পুয়ার অ্যান্ড অনেস্ট, সে একই সাথে গরিব এবং সৎ। তো এরকম যদি বোথ ডট ডট অ্যান্ড মানে বোথের পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে তারপরে যদি অ্যান্ড থাকে, এরকম সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব কিভাবে, বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। ক্লিয়ার? আবার বলি, বোথ এর পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। তাকে নেগেটিভ যখন করব, হি ইজ তো বসলো, এবার বোথের পরিবর্তে কি বসাবো, নট অনলি, পুয়ার বসাবো, অ্যান্ডের পরিবর্তে কি বাট অলসো, হি ইজ নট অনলি পুয়ার বাট অলসো অনেস্ট। ওকে। রুল 7, সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা ডিগ্রি তো সম্পর্কে জানি, ডিগ্রি কয় প্রকার, ডিগ্রি হলো 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এরকম যদি থাকে, দেখো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই যে বেস্ট আছে ইএসটি যুক্ত, এরকম যদি থাকে এটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। ঠিক আছে? তো এরকম সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে নো আদার বসাবো, তারপরে সুপারলেটিভের পরের অংশ বসাবো, ভার্ব বসাবো, সো বসাবো, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসাবো, প্লাস হ্যাজ বসাবো, প্লাস সাবজেক্ট বসাবো। এটা জটিল একটা হিসাব নিকাশ। ঠিক আছে? এত জটিল না, তুমি যদি সেন্টেন্সটা দেখো, এই সূত্রটার থেকে সেন্টেন্সটা দেখলে এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, মনে করো যে সূত্রটা নেই, হি ইজ বেস্ট বয় ইন দ্য ক্লাস, এর মানে হলো, বাংলা অর্থ হলো, সে হলো ক্লাসের সব থেকে ভালো ছেলে। সব থেকে ভালো, বেস্ট মানে কি, সব থেকে ভালো, গুড, বেটার, বেস্ট। তো এই যে সব থেকে ভালো ছেলে, আমরা যখন একটা কথা মাথায় রাখবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন আমরা মূলত আমাদের যে বাক্যটা আছে এটাকে যদি নেগেটিভভাবে লিখেই, যেমন এখানে আছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সব থেকে ভালো ছেলে, তার মানে কি, ওই ক্লাসে তার থেকে ভালো ছেলে আর নেই। এইটার জাস্ট ইংরেজিটা লিখে দিলেই হবে যে ওই ক্লাসে তার থেকে ভালো ছেলে আর নেই। এই জন্য এখানে বসছে নো আদার, তাহলে সুপারলেটিভের পরের অংশ, নো আদার বয় ইন দ্য ক্লাস। প্রথমে নো আদার বসাবো, তারপরে সুপারলেটিভ কোনটা আছে, বেস্ট, বেস্টের পরে বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস, ভার্ব কোনটা, ইজ, এরপরে সো, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি কোনটা, বেস্ট, বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড। এখানে দেখো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট, আমরা তো সবাই জানি এগুলো। হ্যাঁ, অ্যাজ হি। ঠিক আছে? এটা হলো সুপারলেটিভ ডিগ্রি যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। রুল 9, অলওয়েজ যুক্ত সেন্টেন্স। অলওয়েজ যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে চেঞ্জ করব, অলওয়েজ এর পরিবর্তে নেভার আর অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। একটা সেন্টেন্স দেখি, হি ইজ অলওয়েজ গুড, হি ইজ অলওয়েজ গুড। নেগেটিভ যখন করব তখন অলওয়েজ এর পরিবর্তে কি বসবে, নেভার বসবে। তাহলে হি ইজ বসলো অলওয়েজ এর পরিবর্তে নেভার, হি ইজ নেভার। এবার অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ, এখানে অ্যাফার্মেটিভ শব্দ আছে গুড, তাহলে গুডের বিপরীত শব্দ কি, ব্যাড। হি ইজ অলওয়েজ গুড, সে সবসময় ভালো। হি ইজ নেভার ব্যাড, সে কখনোই খারাপ না। একই অর্থ, জাস্ট এটা নেগেটিভলি বলা, ওটা পজিটিভলি বলা। ঠিক আছে? এখন এই যে আমরা 9টা রুলস পড়লাম, এই 9টা রুলসে যে ওয়ার্ডগুলো ছিল, এই ওয়ার্ডগুলোর কিছুই যদি না থাকে, একটা সেন্টেন্সে কিছুই নেই, এই ওয়ার্ডগুলোর কিছুই নেই, তখন আমরা কি করে ওই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। ঠিক আছে? এত সময় আমরা পড়লাম ওই ওয়ার্ডগুলো থাকলে কীভাবে করবো, এখন আমরা পড়বো যে ওই ওয়ার্ডগুলো যদি না থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব। একটা বাক্য দেখি, হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত। এই যে দেখো, এখানে কিন্তু মাস্ট নেই, বোথ ডট ডট অ্যান্ড নেই, সো ডট ডট এস নেই, হ্যাঁ, অলওয়েজ নেই, আর অনলি, অ্যালোন নেই, কিছু নেই।
তো এরকম যদি সেন্টেন্স হয় সেক্ষেত্রে নিয়ম হলো অ্যাফার্মেটিভ শব্দটির পূর্বে নট বসবে প্লাস অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। ক্লিয়ার? নিয়মটা হলো অ্যাফার্মেটিভ শব্দটির পূর্বে নট বসবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। আমরা এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। এখানে অ্যাফার্মেটিভ শব্দটি হলো প্রেজেন্ট। হ্যাঁ, এখানে অ্যাফার্মেটিভ শব্দটি কি? প্রেজেন্ট। হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। এখানে প্রেজেন্ট, তা প্রেজেন্টের বিপরীত শব্দ বসাতে হবে। তো প্রথমে প্রেজেন্টের আগে নট বসাতে হবে। তাহলে হি ইজ লিখলাম, এবার প্রেজেন্টের আগে কি বসবে? নট বসবে। হি ইজ নট। এবার অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ, প্রেজেন্টের বিপরীত শব্দ কি? অ্যাবসেন্ট। হি ইজ নট অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস। একই অর্থ। হি ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত। আর হি ইজ নট অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, সে ক্লাসে অনুপস্থিত নয়। তার মানেই তো সে উপস্থিত। বোঝা গেছে? তো এভাবেই আমরা যে বাক্যগুলোতে ওই সব ওয়ার্ডগুলো না থাকবে তাকে আমরা সিম্পলি এভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। ক্লিয়ার? এখন এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে যে নট কখনো একা বসে না। এই যে আমরা নট লিখলাম অ্যাবসেন্টের আগে, এই নট কিন্তু কখনো একা বসবে না। ইংরেজি গ্রামারে বা ইংরেজি সেন্টেন্সে নট কখনো একা বসে না। নট অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে বসবে। ওকে, নট অবশ্যই কার সাথে বসবে? একটা অক্সিলারি ভার্বের সাথে বসবে। এখানে দেখো ইজ আছে, ইজটা হলো অক্সিলারি ভার্ব। ওকে, এখন আমরা অক্সিলারি ভার্ব কি করে চিনবো? অক্সিলারি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, এরকম অক্সিলারি ভার্ব আছে। এগুলোই মূলত মেইন আমরা পরিচিত এর সাথে। তো এই অক্সিলারি ভার্ব যখন থাকবে এরপরে আমরা নট দিব। ঠিক আছে, এরপরে নট দিয়ে ওই যে অ্যাফার্মেটিভ শব্দটার বিপরীত শব্দ বসাবো। কিন্তু এই অক্সিলারি ভার্ব কখনো কখনো তো থাকতেই পারে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব যখন না থাকে তখন কিন্তু নট বসতে পারবে না, কারণ নট একা বসতে পারে না। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকবে তখন ওই ভার্বগুলোর সাথে নট বসাবো। আর অক্সিলারি ভার্ব যখন না থাকবে তখন টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাস এরপরে নট বসাবো। তো ডু বসাবো কখন? প্রেজেন্ট টেন্স হলে ডু বসাবো, পাস্ট টেন্স হলে ডিড বসাবো, এবং ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে ডাস বসাবো। আমি যদি এক্সাম্পল দিই তাহলে এটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি ইজ এ গুড প্লেয়ার। হি ইজ এ গুড প্লেয়ার। এর নেগেটিভ হয়েছে হি ইজ নট এ ব্যাড প্লেয়ার। এখানে কিন্তু আমাদের কি আছে? ইজ আছে। এই ইজটা কি? অক্সিলারি ভার্ব, যার কারণে ইজের সাথে নট বসেছে। আর গুডের বিপরীত শব্দ ব্যাড বসেছে, নেগেটিভ হয়ে গেল। ক্লিয়ার? পরেরটা দেখো, আই লাইক ইউ। আই লাইক ইউ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কিছু নেই, ওই যে অক্সিলারি ভার্ব নেই। তার মানে দ্বিতীয় নাম্বারের যে সূত্রটা আমরা পড়লাম যে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাস বসাতে হবে। তো এটা কোন টেন্স? আই লাইক ইউ। আই লাইক ইউ এখানে কিন্তু এটা দেখলেই বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সে আমরা কি বসাবো? ডু বসাবো। তাহলে নেগেটিভ হবে আই ডু নট হেট ইউ। আই ডু নট হেট ইউ। আই এর পরে ডু নট বসবে, লাইকের বিপরীত শব্দ হেট ইউ। ক্লিয়ার? এই যে লাইক, লাইকটা হলো কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, যার কারণে আমরা কি বসাইছি? ডু নট বসিয়েছি। আর বিপরীত শব্দ হেট। ক্লিয়ার? পরে একটা দেখো, হি লাইকড ইউ। হি লাইকড ইউ, এটা কিন্তু কোন টেন্স? পাস্ট টেন্স। কি করে বুঝলাম? কারণ লাইকের সাথে ইডি আছে, এটা হলো পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স থাকলে আমরা কি বসাবো? ডিডের সাথে নট বসাবো। তাহলে হি ডিড নট, এবার লাইকের বিপরীত হেট ইউ। এখানে কিন্তু লাইকটা আসছে, কিন্তু হেটেড হবে না কিন্তু, কারণ এই যে ইডি এর কারণে কিন্তু ডিড আসছে, সরি, এই লাইকের ইডি এর কারণে কিন্তু ডিড আসছে, যার কারণে লাইকের বিপরীত শব্দ হেট বসাবো। ঠিক আছে? হি, এবারে যেহেতু পাস্ট টেন্স লাইক, এর কারণে ডিড নট হেট ইউ। ওকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো একটা আছে হি লাইকস ইউ। এখানে কিন্তু ইডি নাই, হ্যাঁ, বা সিম্পলও নাই, এখানে সাথে একটা এস বা ইএস যুক্ত আছে, এস যুক্ত আছে। তো আমরা পড়েছি আগে যে এস যুক্ত থাকলে কি লিখবো? ডাজ লিখবো, ডাজের সাথে নট বসাবো। তাহলে হি ডাজ নট হেট ইউ। হি, এরপরে ইএস, লাইকের সাথে এস আছে, লাইকস আছে, এখানে ডাজ নট, এবার লাইকের বিপরীত শব্দ বসাবো হেট, তারপরে কি বসাবো? ইউ। ক্লিয়ার? এই যে এস যুক্ত আছে এর জন্যই ডাজ হয়েছে। তো এখানে দেখো কিছু অ্যান্টোনিম বিপরীত শব্দ আছে, এগুলো তোমাদের কাজে লাগবে। এই শব্দগুলো তোমরা শিখে নিবা তাহলে। আর বইতে তোমাদের যে গ্রামার বই আছে সেই বইতে দেখবে আরও অনেক শব্দ আছে। এগুলো যত তুমি বেশি জানবা তোমার ভোকাবুলারি স্ট্রং হবে এবং ইংরেজি প্র্যাকটিস করতে তোমার অনেক সুবিধা হবে। তো আজকে আর কথা বাড়াবো না, আশা করি সবাই ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো কোনো সমস্যা থাকলে কমেন্ট করবা। সবাইকে ধন্যবাদ।